নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আশাপূর্ণা দেবীর রচিত উপন্যাস মায়াদর্পণের তৃতীয় ভাগ নিয়ে। তো চলুন শোনা যাক কি হলো সেই ছোট্ট পঞ্চমীর। পঞ্চমী রেগে রেগে উত্তর দেয়, তোমার ৭০ বুড়ো হোক, এখনও তুমি দু হাতে দুটো জোয়ানকে ধরে আছাড় মারতে পারো। প্রহ্লাদ নিঃশ্বাস ফেলে, পারতাম রে, আগে পারতাম। সেই মদগর্বেই ধরাকে সরা দেখতাম, পাপ পুণ্যি মানতাম না, এখন আর পারি না। পঞ্চমী ওই অনুতপ্তে গভীর মুখটার দিকে তাকিয়ে আর যেন কথা খুঁজে পায় না, চুপ করে থাকে। কি অদ্ভুত রকম বদলে গেছে পিসের মুখটা। অহংকারটাই ওর মুখে খাপ খেত, এটা বেমানান। ওই বেমানান মুখটাই মুখরা মেয়েটার বাক্যি কেড়ে নেয় প্রহ্লাদের সামনে। তা বলে অন্য কোথাও নয়, বাইরে এখনও দণ্ডপ্রতাপে বাক্যবাণ বর্ষণ করতে ছাড়ে না। অনুর দিদিমা ডেকে ডেকে জিজ্ঞেস করে, ওলো অপঞ্চমী, পিসে তোর বিয়ের কি করছে? পঞ্চমী ঝংকার দিয়ে বলে, আপনার সে খোঁজে খাজ নেই, কি বলুন তো, পাত্তর আছে হাতে? অনুর দিদিমা গালে হাত দেন, তারপর গাল দিতে দিতে প্রস্থান করেন। ঘোষালগিন্নি বরাবর এ বাড়ি থেকে দুর্ব, তুলসী আর বেলপাতা সংগ্রহ করে থাকেন। প্রহ্লাদের কটুকতার ফলে কিছুদিন বন্ধ ছিল সংগ্রহ, আবার আসছেন আজকাল। এসেই রান্নাঘরে উকি দেন এবং খিকখিক করে হেসে বলেন, বাহ, দুটিতে তো খাসা মিলেমিশে কেমন রান্না করছে দেখো দুজনে। তা বংশী বুঝি আর স্কুলে যাস না? পাঠশালার কাল ত্যাগ হতেই মাইল ৪-৩ দূরে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে বংশীকে ভর্তি করে দিয়েছিল প্রহ্লাদ জয়দুর্গা থাকতে, তার তাড়নায়। তবে সে স্কুলে গেছে বংশী আঙুল গোনা দিনে, যেতে চায় না, বলে স্কুলটা অপয়া, ভর্তি হলাম সঙ্গে সঙ্গে পিসি মরল, পিসে রোগে পড়ল, যাব না, যা। তবে সে কথা বলে পঞ্চমীর কাছে, পাড়ার গিন্নির কাছে বলা যায় না। তাই ঘোষাল গিন্নির প্রশ্নে অপ্রভাবিত হয়ে যেন নিজেকে নিয়ে বিলীন হতে চায় বংশী। পঞ্চমী বংশীর ওই কেঁচোকুণ্ডলী ভঙ্গির দিকে তাকিয়ে কোমরের আটা শাড়ির আঁচলটা আরও টান করতে করতে বেরিয়ে আসে। ভুরু কুচকে বলে, ঘোষাল ঠাকুমা তো খুব মহৎ, সকালবেলা গুরু গোবিন্দর চিন্তা ত্যাগ করে পরের ছেলের হিতচিন্তা করতে এসেছেন। ঘোষাল গিন্নি তেলে বেগুনে জ্বলে ওঠেন, যাচ্ছে তাই করেন। ফুল তুলসী না নিয়েই ঠক ঠক করে বেরিয়ে যান এবং পাড়ায় পাড়ায় ঘোষণা করে বেড়ান, পেল্লাদের খুশি মেয়েটা অবিকল পেল্লাদের আস্পর্ধা আর মুখ পেয়েছে। বংশী ভয়ে ভয়ে বলে, ওদের তুই অত চটাস কেন পঞ্চমী, ভয় করে না? পঞ্চমী তাচ্ছিল্য ভরে আঁচল দিয়ে হাওয়া খেতে খেতে বলে, ভয়টা কিসের, কারোর আটচালায় বাস করি, তবু তবু বুঝি না, ওসব ব্যাকা কথা আমার সয় না, এমন বাক্যে ঝাড়বো ওরাই আমার ভয় খেতে পথ পাবে না। কিন্তু নিজেই আবার বলে, তবে বলছে বড়ি ভুল নয়, আখেরের কথা ভাবছিস না তুই, দিব্যি স্কুল কামাই করে ভাত রাঁধছিস, কাঠ কাটছিস, জল বইছিস, লেখাপড়া তো শিখেই উঠল। বংশী উচিত মতো উত্তরের অভাবে তাচ্ছিলের ভঙ্গি করে বলে, তোরও তো শিখে উঠেছে, তুই বা আখেরের কথা কত ভাবছিস? আমার আখের? পঞ্চমী উদাস হাসি হেসে বলে, যার গোড়া নেই তার আবার আগা, পিসের ভাত রাঁধবো আর থাকবো, ব্যাস। বংশীও নিরীয়মান হয়, বলে, চিরকাল যেন পিসের ভাত রাঁধবি, শ্বশুর বাড়ি চলে যাবি। রাখ ওসব গল্প কথা। পঞ্চমী তাড়া দিয়ে ওঠে, জল আন দেখি, সকালবেলা বুড়ি এসে মেজাজ খারাপ করে দিয়ে গেল। ছোট থেকেই এমনি পাকা কথা পঞ্চমী, জয়দুর্গার আওতায় মানুষ হয়েছে, জয়দুর্গার মতনই কথায় ওস্তাদ হয়েছে পঞ্চমী।
কথায় ওস্তাদ, কাজেও ওস্তাদ। ক্রমশ জোর করে সব কাজ নিজের ঘাড়ে নিয়ে জবরদস্তি করে স্কুলে পাঠাচ্ছে বংশীকে। বংশী আলস্যের বশে যেতে নারাজ হলে বিদ্রূপের হাসি হেসে বলে, তা সত্যি, লেখাপড়া শিখে কি হবে? পিসের এক গোয়াল গরু আছে, তাদের ল্যাজ মলবি, আর পিসের দয়ার দান, দুবেলা দুকাশি ভাত মারবি, ব্যাস, আর কি চাই? বংশী কিন্তু এহেন কটুকটাতেও বিচলিত হয় না। হাঁ করে তাকিয়ে থাকে ওই বিদ্রূপ হাসির রঙে রাঙানো মুখটার দিকে। 12 বছরের পঞ্চমীর দিকে 15 বছরের বংশীর সেই তাকানোটা কি স্বস্তির? পঞ্চমী কি সেই দৃষ্টির অস্বস্তি বোধ করে? পঞ্চমী কি সেই দৃষ্টির মাদকতা অনুভব করে? বোঝা যায় না ঠিক। পঞ্চমী নিজের ভঙ্গিটা তো ছাড়ে না। চড়া গলাতেই আবার বলে, ভ্যাবলার মতো তাকাচ্ছে দেখো, যেন কথার মানে বুঝতে পারছে না। বলি, কখনো কাউকে একটা চিঠি তো লেখার দরকার হতে পারে, নাকি পারে না? গরুর মতো ঘাস কাটলেই পরমার্থ হবে? হাদামি করিস না বংশীদা, একখানা পত্তর লেখার মতো বিদ্যেটা অন্তত করে রাখ। বংশী নিষ্পলকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিল, বেশ, যাব কাল থেকে স্কুলে। কাকে পত্তর লেখার কথা ভেবে বংশীকে অন্তত একটা পত্তর লেখার মতো বিদ্যে আয়ত্ত করতে নির্দেশ দিয়েছিল পঞ্চমী ঈশ্বর জানেন। তবে বংশীর উঠে পড়ে লাগা বিদ্যেটা কিছুটা দিন পরেই আর একজনের কাজে লেগে গেল। কাজে লাগলো প্রহ্লাদের। প্রহ্লাদের সেদিন হাঁপানি বেড়েছে। কবিরাজ এসেছে দেখতে। রোগী রোগলক্ষণের প্রশ্ন স্থগিত রেখে বলে উঠল, এবার তো তোমায় একটা ন্যায্য কথা বলতে হয় প্রহ্লাদ, পাড়ার মধ্যে রয়েছ যখন। প্রহ্লাদ ক্ষুব্ধ হাসি হেসে বলল, আর বেশি দিন থাকছি নে কবরেজ মশাই। কবরেজ এই অপেক্ষিত হাও করে ওঠেন না, নানাও করে ওঠেন না, বরং মিঠে মিঠে গলায় বললেন, সেই জন্যই তো আরও বলা বাপু। বলি, তোমার পরিবার তো আগেই মরে বেঁচেছে, এখন তুমিও সেই পথের পথিক হতে চলেছ। মরে গেলে বাড়িতে তোমার রইবে কে? ওই অপকণ্ড পুষ্যি দুটো তো। তা মরার আগে ধর্মের সাক্ষী একগোছা করে মালা বদল করিয়ে দিয়ে যাও দুটোকে। কি কি বললে? উত্তেজনায় প্রহ্লাদ যন্ত্রণা ভুলে উঠে বসল। বলল, কার সঙ্গে কার মালা বদলের কথা বললেন কবিরাজ মশাই? বাড়িতে তোমার আর কে আছে প্রহ্লাদ? কবিরাজ মশাই মিষ্ট হন। ওই তোমার শালার গুণধর পুত্রটি আর তোমার নিজের পুরনো কন্যেটি, ওদের কথাই বলছি। তুমি নিজে বেঁচে থাকতে কাজটা মিটিয়ে দিয়ে গেলে। প্রহ্লাদ আবার শুয়ে পড়ে। প্রহ্লাদ হয়তো নিজের সেই দিনটাকে মনে করে, যেদিন প্রহ্লাদ কারোর মুখে কোনো বিরুদ্ধ কথা শুনলে তার গালের মাংস চণ্ডীতলায় পাঠাতে চাইত। কিন্তু এখন সেদিন নেই। তাই প্রহ্লাদ ফের শুয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে, বংশীর সঙ্গে পঞ্চমীর বিয়ে? এমন অসম্ভব কথা বলছেন কেন কবরেজ মশাই? কবরেজ মশাই পাড়ার প্রতিনিধি হয়ে এসেছেন আজ, তাই এইটুকুতে দমেন না, বরং কণ্ঠে আরও মধু ঢেলে বলেন, অসম্ভব বলে ওড়ালে চলবে না তো প্রহ্লাদ। তুমি স্নেহে অন্ধ হতে পারো, দুনিয়াটা তো অন্ধ নয়। এমনিতেই ওরা তো প্রায় স্বামী স্ত্রীর মতো বশ করছে, এরপর তুমি মরলে। কবিরাজ মশাই! মরণাপন্ন রোগী সাহসা ভীম বিক্রমে উঠে দাঁড়ায়। কবিরাজের কাঁধটা ধরে ঝাঁকুনি দিয়ে বলে ওঠে, বয়োজ্যেষ্ঠ বামুন বলে আজ রেহাত পেয়ে গেলে তুমি, নইলে এই মরা হাড়ে তোমায় ধরে তুলে ওই ঘোষের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতাম। যাও, তোমার ওষুধের বড়ি নিয়ে বিদেয় হও। কবিরাজ উঠে দাঁড়ায়। চিরাচরিত ভঙ্গিতে পইতে ধরে রক্তচক্ষে কাঁপতে কাঁপতে বলে, জমে ধরেছে, তবু তেজ গেল না তোর। বলি, তেজ কি তুই সঙ্গে নিয়ে যাবি? সঙ্গে যাবে ধর্ম, বুঝলি? ধর্মের মুখ চেয়ে বল, রাত দিন ওই ছোঁড়াছুড়ির দুটোর হাসি মশকরা, ঝগড়া, কোদলের লীলা খেলা চোখে পড়ে না তোর? ওই ধাড়ি জোয়ান ছেলেটার আর ওই দস্যি ধিঙ্গি মেয়েটার বারবারন্তও চোখে পড়ে না?
খোকা খুকু আছে ওরা কালীপুর গ্রামের? কালীপুর গ্রামের কি সেটা আর বলতে হয় না কবিরেজকে। প্রহ্লাদ টলতে টলতে এগিয়ে আসে, পুরনো গর্জনের গলায় বলে, দেখ কবিরেজ, দুজনেই চণ্ডীতলায় যাই। কবিরেজ অবশ্য এই একত্র অভিযানের মনোরম প্রস্তাবে রাজি হয় না, নড়বড় করতে করতে ছুট মারে, তবে অভিশাপ দিতে দিতে যায়। আজন্মের তেজ আস্পর্দার ফল ভুগছিস হারামজাদা, তবু লজ্জা নেই। এই আমি অভিশাপ দিচ্ছি, 3 দিনের মধ্যে মুখে রক্ত উঠে মরবি, মরবি মরবি মরবি। যুগ নাকি বদলাচ্ছে, মানুষ নাকি ভয়ানক রকমের সভ্য আর আধুনিক হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় সেটা? কবিরেজ প্রপিতামহের পিতামহ কি এই ভাষাই ব্যবহার করতো না? সাপমন্যি দেবার সময় এইভাবে পইতে ছিঁড়ত না? শত শত বছর আগের যুগটাকে কেমন করে সংরক্ষিত রাখে মানুষ, মজ্জার মধ্যে, অস্থির মধ্যে, রিপুর মধ্যে। কবিরেজ চলে যেতেই পঞ্চমী ঘরে ঢুকলো গরম দুধ নিয়ে। প্রহ্লাদ তখন চৌকিতে বসে হাঁপাচ্ছে। পঞ্চমী অবিকৃত গলায় বলে, কবিরেজ তো বেশ ভালোই চিকিৎসা করে গেল, নাও এখন তার চিকিৎসার ধাক্কা সামলাতে এই গরম দুধটুকু খেয়ে ফেলো দেখি। প্রহ্লাদ হাঁপাচ্ছিল, তাই কথাটা পুরো বলে নিতে পায় পঞ্চমী। হাঁপানি থামিয়ে প্রহ্লাদ বলে, তুই ছিলি ওখানে? রুগীতে আর কবরেজেতে যা হরিসংকীর্তন জুড়ে দিয়েছিলে, ছুটে না এলে। তাহলে শুনেছিস সব? পঞ্চমী দুধের বাটিটায় ফু দিতে দিতে বলে, ভগবান যখন কালা করে পাঠায়নি, শুনতে হয়েছে বই কি। প্রহ্লাদ আবেগের গলায় বলে, তবে বল মা, ওই ছোট লোকই কথায় রাগ না করে থাকতে পারে মানুষ? ছোট লোক তো ছোট লোকই করবে পিসে, তার জন্য নিজের শরীর খারাপ করাটা ঠিক হয়নি তোমার। নাও দুধটুকু খেয়ে নাও। দুধ রাখ। প্রহ্লাদ আরও ভারী গম্ভীর গলায় বলে, তোর হাতের যত্ন আত্মি আর ভাগ্যে সইবে না আমার, চোখে দেখতে পাচ্ছি। যাক, বংশীটা কি করছে দেখ তো, ডেকে দে একবার। বংশীদাকে ডেকে দেবো? পঞ্চমী অবাক হয়। প্রহ্লাদ স্বেচ্ছায় বংশীকে ডাকছে, ভদ্র শান্তভাবে। এমন তো দেখা যায় না। প্রহ্লাদের বংশী সম্পর্কে ব্যবস্থা এই, প্রায়শই নিজে হাঁক পাড়ে, বংশী, এই শালার ছেলে, লবাবের জামাই, শোন দেখি। তারপর বংশী চোরের মতো এসে দাঁড়ায়। প্রহ্লাদ উচ্চ রবে প্রশ্ন করে, বলি, গরুগুলোর ভুসি ফুরিয়েছে কি না দেখেছিলি? উঠানের বেড়াটা গঙ্গা প্রাপ্তি ঘটেছে, লক্ষ্য করেছিলি? কলার কাঁদিটা যে পেকে টুসটুস করছে, খেয়ালে এনেছিলি? এমনি সব কারণেই বংশীর ডাক পড়ে। অবশ্য জয়দুর্গা গত হবার পর থেকে, নছেৎ সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো জয়দুর্গাই দেখত। সে যাক, ঘরে শুয়ে বংশীকে নির্ভীতে ডাক এই প্রথম প্রহ্লাদের। পঞ্চমী সাবধানে বলে, বংশীদাকে দিয়ে কি হবে পিসে? প্রহ্লাদ একবার তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বলে, আছে দরকার, ভয় নেই, মারব না, ডেকে দিয়ে তুই তোর কাজ করিয়ে যা। অর্থাৎ আমার এবং আমার শালার ছেলের মধ্যিকারে গুপ্ত পরামর্শ কক্ষে তোমার প্রবেশ নিষেধ হে পঞ্চমী। কেন, কে জানে? পঞ্চমীর চোখে হঠাৎ এক ঝলক জল এসে যায়। দ্রুত গিয়ে বলে, বংশী, ও ঘরে যা, পিসে ডাকছে। একটু পরে বংশী এ ঘরে ফিরে এসে তার বই খাতা নাড়তে থাকে। পঞ্চমী বলে, কি হলো? কাগজ কলম চাইছে পিসে। পিসে কাগজ কলম চাইছে? বংশী শুকনো গলায় বলে, লিখে দেবো আমি ওর বকলমে। ব্যাপারটা কি বলতো বংশী? পঞ্চমীর মনের মধ্যে চিন্তার ঝড় ওঠে। এই কাগজ কলম যেন পঞ্চমীরই কোনো আশু বিপদের সংকেত। বংশী কি তার ভাঙা কলমের ভোঁতা আগা দিয়ে পঞ্চমীর ভবিষ্যৎ ভাগ্যলিপি রচনা করতে গেল? পঞ্চমী দেখল
ঘরের দরজাটা আস্তে আস্তে ভেজিয়ে দিল বংশী। পঞ্চমী দরজার বাইরে উৎকীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে। কাজটা গৃহীত, সভ্য সমাজের অনুমোদিত নয় এ পঞ্চমী জানা নেই। পরামর্শের ঘরে ঢুকতে না পেলে ঘরের বাইরে কান পাততে হয় এটাই তার জানা। ছোট থেকে পাড়া বেরিয়ে বেরিয়ে সংসারের অনেক তথ্যই জেনে এসেছে। এখন কান পেতে রইল রহস্য ফাঁসের আশায়। মাঝে মাঝে বংশীর প্রতি পিসের যে প্রবল হুমকি আর বিদ্রুপ মিশ্রিত বাক্যবাণ নিক্ষিপ্ত হবে তার দু চারটে শব্দ ধরতে পারলেই সবটা বুঝতে পারবে পঞ্চমী। কিন্তু আশ্চর্য, ভিতর থেকে টু শব্দ আসে না। মাঝে মাঝে পিসের গলা ঝাড়ার গম্ভীর একটা আওয়াজ যেন বুকটা নিথর করে আনে। কি এ, পিসে কি উইল লিখছে, নাকি কোথাও কোনোখানে গুপ্তধন আছে পিসের, তার সন্ধান দিয়ে যাচ্ছে বংশীকে? শেষের দিন আসন্ন হয়ে এসেছে আশঙ্কায়। সে আর হতে হয় না। পঞ্চমী কাল মঙ্গলবার আমাবস্যা দেখে শ্মশানেশ্বরী কালীর কাছে সোনার নথ মানত করে এসেছে। পিসে ভালো হয়ে উঠলে পঞ্চমী নিজের কানফুল ভেঙে মা কালীর নথ গড়িয়ে দেবে। বসন্ত শ্যাকরারা তাকে খুব ভালোবাসে। ওর কথার জোরে দেখে ঠান্দি ঠান্দি করে, হেসে হেসে বলে, তোর বিয়ের গয়না আমি গড়ব। পঞ্চমী ভেবে রেখেছে পিসে ভালো হয়ে গেলে বসন্তকে বলবে, আমার বিয়ের গয়না গড়াতে হবে না নাতি, মা কালীর নথ গড়িয়ে দাও দেখি। পিসে সেরে উঠবেই। তবু যদি, কিন্তু সত্যি কি ওই উইল, না কি করছে প্রহ্লাদ, না অন্য কিছু? পঞ্চমীর যা অজানিত। আশা এই বংশী আছে, বংশীকে বলতে বারণ করে দেবে হয়তো, কিন্তু পঞ্চমীর কাছে যে কি না বলে থাকতে পারবে বংশী? বরং রাজার হুকুম ঠেলতে পারবে, তো পঞ্চমীর নয়। ওই আশার মুহূর্ত গণে পঞ্চমী, কিন্তু পঞ্চমী সেই নিশ্চিত আশা কি সফল হয়? বংশী কি তার অনুরোধ রক্ষা করে? না, বংশী যেন হঠাৎ একটা রহস্যময় নাটকের নায়ক হয়ে ওঠে। পিসের ঘর থেকে বেরিয়ে কোনো দিকে না চেয়ে বংশী বেরিয়ে যায় দিবাকর দোকানের পাশ দিয়ে। আর কে জানে পঞ্চমীর মনের ভ্রম না সত্যি। বারবার যেন কোচার খুঁটটা তুলে মুখ মুছতে মুছতে যায় বংশী। কি ও, ঘাম না চোখের জল? চোখের জলই বা ভাবছে কেন পঞ্চমী? পিসে তো এক ফোঁটাও ধমক দেয়নি। সন্ধ্যার পর ভাত বাড়তে বাড়তে বলে পঞ্চমী, তুই যদি আমার কাছে কথা গোপন করবি বংশী, আমার কাছে রহস্য হবি, ঠিক রাতারাতি যেদিকে দু চোখ চাই চলে যাব। কেন আমার সঙ্গে এমন করছিস কেন? কি করেছি আমি তোদের? হঠাৎ কেঁদে ফেলে পঞ্চমী। সেই বিকেল থেকে সাধ্য সাধনা করছে সে। বংশী কিছুতেই কথা ভাঙছে না, কেবল বলছে, যে কথা জিজ্ঞেস করিস নে আমায়, অথচ কাঁদো কাঁদো হচ্ছে, তবু শক্ত আছে। পঞ্চমীর কান্নায় বোধ করি শক্তিটা চূর্ণ হলো। ঝপঝপ করে বলে ফেলল বংশী আদ্যপান্ত কাহিনী। পিসে তাকে দিয়ে কলকাতায় চিঠি লিখিয়েছে। সেই চিঠির সঙ্গে সঙ্গে ডাকঘর দিয়ে আসতে হয়েছে বংশীকে। কি আছে সে চিঠিতে? বংশীর মৃত্যুবান। পঞ্চমীর বাপকে প্রহ্লাদের বকলমে লিখতে হয়েছে বংশীকে। 10-11 বৎসর পূর্বে পুজোর পঞ্চমীর দিন আপনার যে শিশুকন্যাটি হারিয়াছিল সেটি আমার ঘরে মানুষ হইতেছে। যদি ওই কন্যাকে পুনরায় গ্রহণ করিবার ইচ্ছা থাকে আপনাদের, অনুগ্রহপূর্বক নিচের ঠিকানায় আসিয়া অনুসন্ধান করুন। 7 দিনের মধ্যে কোনো সংবাদ না পাইলে বুঝিব ওই কন্যাকে গ্রহণ করিতে আপনারা ইচ্ছুক নহে। কন্যা দরিদ্রের ঘরে হইলেও হিন্দু গৃহস্থের ঘরে পালিত হয়েছে। লাইনগুলো মুখস্থ হয়ে গিয়েছিল বংশীর। বহু কাটাকুটি, বহু সংশোধনে চিঠিটা খাড়া করতে হয়েছে। নির্দেশকারী বারবার কোঁচা তুলে চোখ চাপা দিয়েছে। নির্দেশ পালনকারী বারবার মুন্ডু হেঁট করে হাতের উল্টো পিঠটা চোখে ঘষেছে এবং শেষ অবধি নির্দেশকারী বলেছে, নেবে না,
বুঝতেই পারছি বড়লোক তারা, এতদিন চাষার ঘরের মানুষ হওয়া মেয়েকে ঘেন্নায় নেবে না। তবু ধর্মের সাক্ষী দিয়ে দিলাম একটা পত্তর, যা ডাকঘরে দিয়ে আয়। কিন্তু এত কথা কি এক নাগাড়ে বলতে পেরেছিল বংশী? প্রথম কথাতেই কি পঞ্চমীর দুই ভুরু কুঁচকে ওঠেনি? তীক্ষ্ণ তীব্র আত্মদানের গলায় প্রশ্ন করে ওঠেনি কি সে, আমার বাপ? তার মানে সেটা আবার কি বস্তু বংশী? তারপর আস্তে আস্তে জেনেছে, কুড়িয়ে পাওয়া নয়, চুরি করে নিয়ে এসেছিল প্রহ্লাদ পঞ্চমীকে। রাস্তার পুজোর ভিড় ছিল। বড়লোকের মেয়ে পঞ্চমী ঠেলাগাড়িতে চেপে বেড়াতে বেরিয়েছিল চাকরের সঙ্গে। চাকরটা এদিক ওদিক সরে গিয়েছিল একবার, কিন্তু তাদের বাড়িটা চিনল কী করে প্রহ্লাদ? ঠিকানা জানলো কেমন করে? কেমন করে জানলো সেই বাপ কি তার নাম? ধীরে ধীরে সবই ব্যক্ত করে বংশী। প্রহ্লাদ বলেছে তাকে, বলেছে যে মহা পাপ করেছি তার প্রায়শ্চিত্তি নেই রে বংশী। কোটি জন্মে আমার গতি হবে না, তবু মরণকালে পাপ স্বীকার করে যেতে না পারলে মরে শান্তি পাব না। আশ্চর্য, অদ্ভুত। বংশীর কাছে এভাবে কথা বলেছে প্রহ্লাদ, নিচু হয়ে, ছোট হয়ে, দীন হয়ে। অনেকক্ষণের পর আস্তে আস্তে পঞ্চমীর ভুরু ঝুলে আসে, মুখের সেই কাঠিন্য শিথিল হয়ে যায়। একটা নিঃশ্বাস ফেলে বলে সে, তুই ভারী বোকা বংশী। সেই পত্তর তুই নিজে হাতে করে ডাকঘরে দিয়ে এলি। আমি হলে কুচি কুচি করে ছিঁড়ে ঘোষের পুকুরে ফেলে দিয়ে এসে বলতাম দিয়ে এসেছি ডাকঘরে। বংশী চমকে উঠে বলে, কি বললি? যা বললাম ঠিক বললাম। তাতে দুদিকে রক্ষে হতো, পিসে ধর্মে খালাস হতো, অথচ ঝামেলা হতো না কিচ্ছু। পিসে তো ধম্ম করল, তারা মেচোর বলে পুলিশ এনে পিসেকে বেঁধে নিয়ে যেতে পারে। মুখ্যু তুই একটা, বুঝলি বংশী, হার মুখ্যু। ডাকঘরে দেবার আগে আমায় যদি একবার বলতিস সব সোজা হয়ে যেত। বংশী স্তব্ধ মুখে মুহূর্তকাল ওই উদাস বিষণ্ণ মুখটার দিকে তাকিয়ে থাকে। তারপরেই সত্যি ভয়ানক মুখ্যুর মতো একটা কাণ্ড করে বসে। উনুনের ধার থেকে একখানা চেলাকাঠ তুলে নিয়ে ঠাঁই ঠাঁই করে নিজের কপালে ঠুকতে থাকে, আর চাপা আর্তনাদের স্বরে বলতে থাকে, গরু গরু, আমি একটা গরু রে পঞ্চমী, মেরে ফেল আমায়, তুই মেরে ফেল। সহজে ছাড়িয়ে নিতে পারে না সেই উন্মাদকে তার নিজের হাতের প্রহার দণ্ড থেকে। এক হিসেবে পঞ্চমী কি মুখ্য নয়? বর্ণপরিচয়ে শেষ পৃষ্ঠা পড়তে পড়তেই তো তার লেখাপড়া শেষ। পঞ্চমীও মুখ্য, তবে গরু নয়। সেই আকস্মিক এই ধাক্কায় পঞ্চমীর মনে যে প্রবল ঝড় ওঠে তাকে মনের মধ্যেই সংযত রাখে। চেলা কাঠ নিয়ে সমস্ত পৃথিবীকে ঠেঙিয়ে বেড়ায় না, অথচ সেই ইচ্ছেই হচ্ছিল পঞ্চমীর। নিজের কপালে নয়, পৃথিবীর সবাইকে ঠাঁই ঠাঁই করে পিটোতে ইচ্ছে হচ্ছিল তার। ওই লক্ষ্মী ছাড়া গরুটাকে, ওই তার রুগ্ন অশক্ত পিসেকে, সেই তার অদেখা বাপকে, যে যেখানে আছে সবাইকে। আর ঠ্যাঙাতে ইচ্ছে হচ্ছে সেই হাড় হাওয়াতে কোবরেজটাকে। সেই পাজিটার বাক্যতেই না পিসের ধর্মজ্ঞান উথলে উঠল, ধর্মের ধ্বজা বইতে চিঠি লিখতে বসলেন। মায়া আসছে না আর ওই রুগ্ন লোকটার উপর। চুরি করে নিয়ে এসেছে পঞ্চমীকে তার মা বাপের বুক ছিঁড়ে। কলকাতা শহরের বড়লোকের মেয়ে ছিল পঞ্চমী, চাকরের কোলে বেড়াতে বেরিয়েছিল। চিলের মতো ছোঁ মেরে চুরি করে নিয়ে এসেছিল ওই নিষ্ঠুর লোকটা। এতদিন ধরে জেনেছে সে পঞ্চমী কাদের মেয়ে, কোথায় বাড়ি, অথচ কুড়িয়ে পাওয়া মেয়ে বলে চালিয়ে এসেছে। চিরদিন একটা গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলেছে পঞ্চমী। আর শিকড়হীন এই জীবনটার ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট কোনো ধারণা নিয়ে স্বপ্ন দেখতে পারেনি কিশোরীর মনের রং দিয়ে, আলো দিয়ে। কান্না আসে না পঞ্চমীর, চোখটা শুকনো খটখটে হয়ে জ্বালা করতে থাকে। তবু বংশীকে রেঁধে বেঁধে ভাত খাওয়াতে বসায়,
বলে, যাকগে মুরুগগে, রাধাও নেচেছে আর 7 মণ তেলও পুড়েছে। চিঠি পেয়ে তারা নাচতে নাচতে হারানো মেয়ে নিতে আসবে, তা মনেও করিস নে। নিজেরাই বেঁচে আছে কি না তাই দেখ। বংশী ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে ভয়ে ভয়ে বলে, আছে, পিসে শেষবার কলকাতায় গিয়েছিল, দেখে এসেছে। ভালোই করেছে, পুণ্য কাজ করেছে বলে ভাতের হাঁড়িতে জল ঢেলে দেয় পঞ্চমী। বংশী কাতর গলায় বলে, ভাতে জল দিলি খাবি না? পঞ্চমী সংক্ষেপে বলে, না। পঞ্চমী, বংশী চেঁচিয়ে ওঠে, আর আমায় খাওয়ালি তুই? তুই খাবি না কেন? পঞ্চমী নির্লিপ্ত গলায় বলে, তোর তো যেখানকার যা সবই বজায় আছে। আমার যেখানকার যা সব বজায় আছে? বংশী ভাত মুখে নিয়ে কেঁদে ফেলে। তোকে যদি তোর বাবা নিয়ে যায়? বেশ তো, তুইও আমার সঙ্গে যাবি বলে কথায় জবনিকা টেনে হাঁড়ি হেঁসেল তুলতে থাকে পঞ্চমী। বংশী ভাত নাড়াচাড়া করছে। এ দৃশ্য নতুন। পঞ্চমী সেই নতুন দৃশ্যের দিকে তাকিয়ে আসতে বলে, খেয়ে নে বংশীদা, বাসন জড়ো করতে হবে। পঞ্চমী। বংশী আবার এক সময় বলে ওঠে, পিসে যদি টের পায়, তোকে বলেছি রক্ষে রাখবে না। ঠান্ডা গলায় পঞ্চমী বলে, জানবে না। না, পঞ্চমী অন্তত জানাবে না। পঞ্চমীর প্রাণের মধ্যে সমুদ্রের কল্লোল উঠুক, প্রলয়ের ঝড় উঠুক, পঞ্চমী শান্তভাবে রুগ্ন প্রহ্লাদের রাত্রের আহার দুধ খই নিয়ে এসে বলবে, পিসে, দুধে মিশ্রির গুঁড়ো দেবো না দুটো মুরকি দেব? প্রহ্লাদ ওর দিকে তাকাতে পারে না। প্রহ্লাদ থরথর করে কাঁপে। প্রহ্লাদ ভাঙা গলায় বলে, বংশী কেন চেঁচাচ্ছিল পঞ্চমী? পঞ্চমী অম্লান বদনে আঁচল দিয়ে ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলে, রান্না পছন্দ হয়নি তাই। রান্না পছন্দ হয়নি বলে চেঁচাচ্ছিল? প্রহ্লাদের গলায় সন্দেহের সুর। পঞ্চমী একইভাবে বলে, আশ্চর্য হচ্ছ কেন? চেঁচায় না নাকি? পছন্দসই ব্যঞ্জ না হলেই তো গোয়ারের মতো চেঁচায়। প্রহ্লাদ আরও একবার থরথরিয়ে ওঠে। তারপর হঠাৎ হাত বাড়িয়ে পঞ্চমীর হাতটা ধরে কাছে টেনে বলে, আর তুই সেই দৌরাত্ম্য সহ্য করিস মা? ওই ছোটলোক চাষার পাথের এঁটো তুলিস তুই? পঞ্চমী আস্তে হাত ছাড়িয়ে নিয়ে বলে, হঠাৎ আকাশ থেকে পড়ছো কেন পিসে? প্রহ্লাদ আর নিজেকে সামলাতে পারে না। দুপুর থেকে যে আলোড়ন সহ্য করেছে, তার দুর্বল হৃৎপিণ্ড সেই আলোড়ন ফেটে পড়ে। মরণকাল ঘনিয়ে এসেছে পঞ্চমী আমার, তাই পাপ পুণ্য তলিয়ে দেখতে বসেছি। তোর আমি যে সর্বনাশ করেছি পঞ্চমী। থাক পিসে, রোগা শরীরে বেশি বকতে বসো না। জ্বর জ্বালা তো নেই, ভুল বকছো কেন? হাত ধুয়ে খেতে বসো। তা সে রাত্রে প্রহ্লাদকে থামিয়ে দিলেও থেমে থাকলো না প্রহ্লাদ। আহানিদ্রা বন্ধ দিয়ে অবিরত কান্না সম্বল করে কাটাতে বসল। কে কতক্ষণ থামিয়ে রাখতে পারে সে মানুষকে? প্রহ্লাদ পঞ্চমীর পায়ে ধরতে গেল, পঞ্চমীকে কোলে জড়িয়ে কাঁদতে গেল। পঞ্চমীর কাছে তার পাপের কথা ব্যক্ত করে বুক চাপড়াতে বসল। নিজের হাতে নিজের মৃত্যুবাণ শত্রুপক্ষের হাতে তুলে দিয়ে এ এমন উন্মাদ অবস্থা প্রহ্লাদের। তা বুঝতে দেরি হয় না পঞ্চমীর। তাই মানুষটার ওপর আর রোষ ক্ষোভ রাখতে পারে না, সান্ত্বনা দিতেই এগিয়ে আসে বরং। বলে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তাঁতির এড়ে গরু কিনে। তোমার হলো তাই পিসে, আজন্ম যা করে এলে তাই করতে করতেই সরে পড়তে চুকে যেত তা নয়, শেষকালে ধর্মবাই চাপল। এই এতকাল পরে এ ধর্ম করে লাভটা কি হলো? কাটা ডাল গাছে জোড়া লাগে? তোমার ওই ধর্মের মহিমায় পুলিশ এনে ধরিয়ে দেবে হয়তো। প্রহ্লাদ কাতর আর্তনাদ করে, তাই দিক পঞ্চমী, তাতেই আমার যন্ত্রণা ঘুচবে। হ্যাঁ, ভবযন্ত্রণাটাই ঘুচে যাবে পুরোপুরি, পঞ্চমী বলে। কিন্তু শুধুই তোমাদের। আমি কি ইটকাঠ যে যেখানে ইচ্ছে সেখানে নড়াবে সরাবে? যখন অজ্ঞান ছিলাম যা ইচ্ছে করেছ, এখনও আমায় নিয়ে যা খুশি করবে। আমি যদি বলি
যাদের চিনি না জানি না তাদের কাছে যাব না? প্রহ্লাদ হাউ হাউ করে কাঁদে এবং বারবার করে ওই একই কথা বোঝাতে চেষ্টা করে। প্রহ্লাদ যদি আগের মানুষটা থাকতো, বুক দিয়ে আগলে রাখতো পঞ্চমীকে। কিন্তু প্রহ্লাদ যে মরণের পথে পা বাড়িয়েছে, কার কাছে দিয়ে মরে শান্তি পাবে সে? পঞ্চমী গম্ভীরভাবে বলে, ভগবানের কাছে। তা হয় না রে পঞ্চমী, সে কথা ভেবে শান্তি পায় না মানুষ। আমার পাপের প্রায়শ্চিত্তের করতে দে আমায়, তারা এসে আমায় জেলে দিক, ফাঁসি দিক, সব সইব, তবু জানবো তোর শেষ রক্ষে হলো। পঞ্চমী হঠাৎ মুখ ভেঙচে বলে, তারা আর এসেছে? চিঠি তো তোমার ওই পণ্ডিত বংশীচন্দ্রের হাতের অক্ষর। দেখে ভাববে কোন পাগল প্রলাপ বকেছে, পড়বে না, ছিঁড়ে ফেলবে। হঠাৎ প্রহ্লাদ যেন অকুল সমুদ্রে তরণী পায়। ব্যাকুল গলায় বলে, তুই বলছিস ছিঁড়ে ফেলবে, আসবে না? আমার তো তাই বিশ্বাস। যাক না আসে তাদেরই লোকসান। প্রহ্লাদ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি তো ধর্মে খালাস হলাম। পঞ্চমী বলে, বাঁচা গেল, এবার ওষুধটা খেয়ে নাও তো। এই প্রথম বিনা আপত্তিতে বড়ি গেলে প্রহ্লাদ শুয়ে পড়ে চোখ বুজে বলে, 7 দিন সময় দিয়েছি ওদের, এর মধ্যে যদি না আসে তোর আমি যেখানে ইচ্ছে বিয়ে দিয়ে দেবো পঞ্চমী। পঞ্চমী ঠোঁটটা কামড়ে এক মুহূর্ত চুপ করে থেকে বলে, চলে যাই? শুধু বুকের ব্যায়াম ও চিকিৎসে নয়, মাথার ব্যায়াম ও চিকিৎসেও করা দরকার তোমার। কিন্তু পঞ্চমীর ভবিষ্যৎবাণী কি সফল হলো? বংশী সেই বদক্ষরযুক্ত চিঠিটা যারা পেল, তারা কি না পড়ে ছিঁড়ে ফেলে দিল পাগলের প্রলাপ বলে? না, তা নয়। না পড়ে ছিঁড়ে ফেলল না তারা, পাগলের প্রলাপও ভাবল না। ভাবল কোনো জোচ্চোরের জুয়াচুরির চতুরি। বারবার করে পড়ল আর বারবার করে বলতে লাগলো, আর কিচ্ছু না, স্রেফ ব্ল্যাকমেলের ফন্দি। তা না হইলে এতদিন পরে হঠাৎ? আর চিঠির ভাষা দেখো না, 7 দিনের মধ্যে যদি, তার মানেই চিঠিপত্রের মধ্যে নেই। কেউ যাবে, তাকে আটকে ফেলবে, ব্যাস, তারপর যা রীতি আছে ব্ল্যাকমেলের। জেনুইন পার্টি হলে বিশদ করে লিখত ব্যাপারটা, কিভাবে সন্ধান পেয়েছে, কাদের কাছে আছে, এসব যেন ধোঁয়া ধোঁয়া। যে লিখেছে সে যে ওই অবিশদ পত্রখানি লিখতেই চোখে ধোঁয়া দেখেছে, এবং যে লিখিয়েছে সে যে 12 কাটিয়ে ছিঁড়িয়ে তবে ওই লেখাটুকুনি করতে সমর্থ হয়েছে, সে কথা বোঝবার ক্ষমতা এদের নেই। তাই বলে দেখছো না, সবই যেন ধোঁয়া ধোঁয়া। ঠিকানাটা চমৎকার, গ্রাম কালীপুর, পো চরণপুর। তার মানে সে গ্রামে একটা পোস্ট অফিস পর্যন্ত নেই। বিচক্ষণ চ্যাটার্জি সাহেব পিতৃহৃদয়ের ব্যাকুলতাটুকুকে প্রশ্রয় দেন না। তিনি দুনিয়াটাকে অনেক দেখেছেন, কিন্তু 12 বছরের ঘুমন্ত শোক এই নতুন নাড়া পেয়ে চঞ্চল হয়ে উঠল মিসেস চ্যাটার্জির। মাতৃহৃদয় বুঝি চিরদিনই অবুঝ, তাই তার চিত্রিত পেয়ালার সোনালি চা পড়ে থাকে আধ খাওয়া হয়ে। তার কোলে থাকা লেশ বানানো সুতো কাটা গড়িয়ে পড়ে যায় মাটিতে। ডানলোপিলোর সুখসজ্জা থেকে উঠে আসেন তিনি। বিক্ষুব্ধ প্রশ্ন করে, তার মানে কোনো খোঁজ নেওয়া হবে না? না, খোঁজ নিতে হবে বই কি। চ্যাটার্জি সাহেব পায়চারি করতে করতে চিন্তিত গলায় বলেন, খোঁজ অবশ্যই নেওয়া হবে, তবে বৃথা আশা করো না তুমি। জোচ্চুরি ছাড়া আর কিচ্ছু নয় এ ঘটনা তো পৃথিবীতে হরদম ঘটছে। কোনোটা সত্যি হয় না, কেউ পায় না। মিসেস চ্যাটার্জি যেন স্বামীর সঙ্গে লড়াইয়ে নামেন। হারানো জিনিস খুঁজে পাওয়ার দৃষ্টান্ত কি তোমাদের এই পৃথিবীতে কোথাও নেই? নমস্কার। মায়াদর্পণের 3য় পর্বটি আজ আমি এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে উপন্যাসটির আরেকটি নতুন পর্ব নিয়ে। যদি এই উপন্যাসটি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে, তাহলে একটি কমেন্ট এবং একটি লাইক করতে ভুলবেন না।
ধন্যবাদ।